বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছে সরকার মাত্র নির্বাচিত, সরকার বহুদিন পরে 6 মাস পার করলো। আমি একটা জিনিস বুঝতে চাই যে আমাদের সরকারগুলো এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গেছে, তার আগে একটা সরকার গেছে এবং তাকে বিদায় নিতে হচ্ছে অভ্যন্তরের মধ্যে দিয়ে। রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন এইসব বিষয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেই সিদ্ধান্তগুলো অগ্রাধিকারের মানদণ্ড কী, বা যেটা অগ্রাধিকার পাওয়ার উচিত সেটা পায় কিনা, না পেলে কেন পায় না, আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে একটু বুঝতে চাই। এবং যেহেতু প্রফেসর মাইনুল ইসলাম আছেন, তিনি আসলে অগ্রাধিকারের জায়গাগুলো যেহেতু জনসংখ্যা নিয়ে তিনি গবেষণা করেন, বলতে পারবেন। ডক্টর মজিদ। ধন্যবাদ। অ্যাকচুয়ালি রাজনৈতিক অর্থনীতির বিবর্তনও ঘটেছে যুগে যুগে, সময়ে সময়ে। পাকিস্তান আমলে রাজনৈতিক অর্থনীতি এক ধরনের ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের প্রথম 5-6 বছর এক ধরনের ছিল, পরবর্তীকালে নানান ধরনের হয়েছে। তো এখন একথা ঠিক, রাজনৈতিক অর্থনীতিটাই অর্থনৈতিক রাজনীতি বা রাজনৈতিক অর্থনীতি যেটাই বলি, একে অন্যের শোষণ বলবো না, শাসন করে। রাজনীতি অনেক সময় অর্থনীতিকে টপকিয়ে যেতে চায়, আবার অনেক সময় অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়। এইরকম একটা দোটানার ভিতরে বাংলাদেশ না শুধু, প্রায় বিশ্বতেই। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যদি তাকাই, দেখা যাচ্ছে যে মূলত ব্যবসা, ট্যারিফ, ট্রেড, এই হচ্ছে সকল চিন্তা চেতনার ব্যবসা, মানে সব ইভেন রাজনৈতিক কী বলে কূটনৈতিক সামরিক তন্ত্র যাই বলি সব কিছু ওখানে ব্যবসাটা বা কূটনৈতিক ট্রেড ইকোনমি এটার বেশি। আবার অনেক দেশে আছে রাজনীতি এত বেশি প্রবল যে সেখানে অর্থনীতি তার সাথে পেরিয়ে ওঠে না বা পারে না, বলে না। কয়েকটা দেশে এরকমও আছে। তো আমাদের দেশে ওই যে বললাম যেটা রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক অর্থনীতির যে বিবর্তন, সেই বিবর্তনের পর্যায়গুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে এটা দেখতে পাই যে বিগত ওই যে পতিত সরকার 15 বছর, সেটি মূলত অর্থনীতিকেই ভর করে, অর্থনীতিকে টুইস্ট করে, অর্থনীতিকে উত্থান পতন ঘটিয়ে রাজনৈতিক একটা অবস্থান তৈরি করার চেষ্টা প্রয়াস চলেছে। সুতরাং তখনকার সময় রাজনৈতিক অর্থনীতির প্রায়োরিটিতে ছিল অর্থনীতি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। অর্থনীতির ক্ষেত্রেও বা এই যে উন্নয়নের কথা বলি আমরা, উন্নয়নের ক্ষেত্রে যে নানা প্রকল্প দেখি, এখন এই প্রকল্প কোন বিবেচনায় নেওয়া হয়, মানে এখানে এবং কোনটা কখন অগ্রাধিকার দেওয়া উচিত সেটা তখন অগ্রাধিকার পায় কিনা সেটাও আমার না, সেই প্রসঙ্গেই আসছি। যে দেখা যাচ্ছে যে ওই যে যেখানে দেখিবে ছাই, অর্থাৎ তখন যে কোনো একটা জিনিস নেওয়া হয়েছে যে এর ভিতর দিয়ে আমি কিছু পয়সা এদিকে বানাতে পারবো কিনা, আমার ক্ষমতার একটা হবে। যেমন 2014 সালে যখন 14 সালের নির্বাচন এবং পরবর্তী যে পরিস্থিতিটা, সরকারকে একটা ভালো অবস্থানে আসতে হবে, তখন আমরা দেখলাম ভ্লাদিমির পুতিনের কাছে যেয়ে তার একটা সমর্থন বা তার একটা অবস্থান ঠিক করে নেওয়ার জন্যে তার সাথে ওই যে রূপপুর প্রকল্পে তার যে এটা মানে একটা সি ক্যাটাগরির আর কি বলতে গেলে একটা প্রকল্প, পারমাণবিক প্রকল্প, সেটা নেওয়া হলো যে আপনি যেভাবে বলেন আমি সেইভাবে নিচ্ছি, অর্থাৎ আপনি আমার সাথে আছেন, এইটা দিয়েই আমি দেখাতে চাই যে আই এম পাওয়ারফুল আর ইটস। একই সময় 2015 সালে আপনি লক্ষ্য করবেন শিনজো আবে, জাপানের প্রধানমন্ত্রী, তার কাছেও ওইভাবে একটা মেসেজ দেওয়া হলো বা গেল এইভাবে যে জাপান যদি আমাকে এই সময় একটা শো আপ না করে তাহলে আমার অবস্থানটা এটাই, যার জন্যে আবে নিজে তাদের সেরা বিনিয়োগকারীদের নিয়ে আসলেন বাংলাদেশে এবং $6 বিলিয়ন একটা কথাবার্তা চুক্তি দিয়ে দিলেন, বুঝলেন। এবং ওইটার সূত্র ধরেই কিন্তু পরবর্তীকালে যে মেট্রো রেল, আপনার 3rd টার্মিনাল বা আরও বড় বড় এই সোনাদিয়া বা ওই যে কী বলে মাতার বাড়ি ইত্যাদি, এইগুলো সব আসলো। এই আসার উদ্দেশ্য হচ্ছে জাপানের একটা সাপোর্ট, উদ্দেশ্য কিন্তু পলিটিক্যাল, যে আমার সাপোর্ট বাড়ুক।
কিন্তু আবার ওইটা করতে যেয়ে পর দেখা গেল ভারতের সাথে সমস্যা হয়ে গেল। ভারতের সাথে সে সেটা রফারফ করতে হলো এই বলে, না ঠিক আছে মাতার বাড়ি বা সোনাদিয়ায় যা বানাচ্ছি এটা আপনার ওই 7 সিস্টার্সকে দেওয়া হবে। এইটা বলাতেই কিন্তু ভারত দিল। এই যে দোটানার ভিতরে দুটোর ভিতরে এখান থেকে জাপানিরা একটা সুযোগ নিল। আমি কথাটা ওই জন্যই বলছি, আমার আগের ওই স্টাডির স্টাইল থেকেই বলছি, জাপানিরা কিন্তু এত করাপ্টেড ছিল না। জাপানি কোম্পানিরা এখানে যাই করুক অধিকাংশ ক্ষেত্রে সঙ্গদোষে গ্রান্ড বাই করে না, এখানে সে সঙ্গদোষ মানে কি, সে এটা এসে দেখতেছে যে এখানে 9, 6, 18 ছাড়া হয় না, বা আরো অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী দেশগুলো ফলে সেও কিন্তু এর সাথে মিশে গেল। ইট ইজ বিকজ অফ তাকে এখানে ভূ রাজনৈতিকভাবে টিকতে হবে এবং এ দিয়ে ওনাকে হেল্প করতে হবে। ঠিক যেমন তৎকালীন সময়ে আমাদের মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী তিনি চীনে গেলেন, বলতে গেলে সেখান থেকে তাকে খুব তাড়াহুড়ি করে চলে আসতে হলো। একটা চুক্তি হয়তো বা স্বাক্ষর হতে যাচ্ছিল, সেটা অর্থাৎ ভূ রাজনীতি এখানে খুব সিরিয়াসলি আমাদের রাজনৈতিক অর্থনীতিকে নানানভাবে প্রভাবিত করেছে। এটা গেল সেই সময়ের কথা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে প্রায়োরিটিটা আসলো এইভাবে যে যেহেতু একটা বিরাট অর্থনীতিকে শেষ করে দেওয়া হয়ে গেছে, আমাকে একটা আনতে হবে আন্দোলনের ইত্যাদি ইত্যাদি। সেই জন্যে প্রথমে তারা মনে করলেন যে এটা ওই কী বলে শ্বেতপত্র কিন্তু তাদের প্রথম কাজ। শ্বেতপত্রে তারা এই অর্থনৈতিক কোথায় কোথায় বড় জোর ব্লান্ডার করা হয়েছে এবং করে এই অর্থনীতি এই ব্লান্ডারে দিয়ে রাজনীতি কিভাবে টিকে থাকার ব্যাপার হয়েছে সেইটার জন্যে হিট করবার জন্যে তারা শ্বেতপত্র রচনায় মন দিলেন। শ্বেতপত্র রচনা হলো, কিন্তু শেষ হতে হতে ওটার আর পড়ার আর থাকলো না, পড়লেনই না, কি লিখেছে দেখলেন না, কি হচ্ছে কিছু জানলেন না। অর্থাৎ ইন দি মিন টাইম ওনার প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাচ্ছে এই বলে যে এখন আমি এসে গেছি, আমার অনেক কাজ, আমার সীমাবদ্ধতা আছে, তারপরেও আমার কিছু জিনিস উদ্ধার করতে হবে, করতে হবে। ওই সংস্কারের কথাগুলোকে সামনে আনা হলো, কিন্তু এটা ঠিক ওই সংস্কারের ভিতর কি লেখা হচ্ছে সেইটা বাস্তবায়ন তো আমি করব না, নেক্সট ওরা করবে। এবং আমরা সংস্কারের ওই আলোচনার সময় লক্ষ্য করলাম, ঐকমত্য কমিশনের যে মিটিংগুলো হতো সেখানে দেখতাম যে রাজনৈতিক দলগুলো মোটে ঐকমত্যে তো আসতেছে না। কারণ ওই বিষয় ওইটা পারস্পরিক ওই অর্থনৈতিক স্বার্থের প্রশ্নগুলো। কারণ সংস্কার করতে গেলেই অর্থনীতিরই সংস্কার করতে হবে, তাছাড়া তো সংস্কার হবে না। তো সেই সংস্কার করতে গেলে তো ওনাদের রাজনৈতিক থাকে না, ঠিক থাকে না, বা পরে একটা বার্গেন করবার একটা কথাবার্তা বলবার একটা সুযোগ আসে না। এই জন্যে কিন্তু ওই ঐকমত্য সংস্কার এটা একটা কেমন ডাইলিউট হয়ে গেছে আর কি। আর যাওয়াতে একটা সার্টেন পর্যায়ে অন্তর্বর্তী সরকার মনে করলেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি টাইপের আর কি। হ্যাঁ, যে তো সেই তো যা করতে চেয়েছিলাম বলা হচ্ছে না বা পাচ্ছে না বা সহায়তা পাচ্ছি না বা যাই হোক, যেভাবে যে হোক, যার জন্য অনেকটা নিজেরাই উদ্যোগী হয়ে আচ্ছা ভাই তাড়াতাড়ি একটা নির্বাচন করে আপনি যান আর কি। অর্থাৎ ওই আবার বলছি, রাজনৈতিক অর্থনীতিটা একে অন্যের প্রভাবিত করেছে, করে আমি সহজ বাংলা ভাষা বলে ডাল পাখি ফেলছে আর কি। হ্যাঁ, ফেলে আসছে। এখন এই যে বর্তমানে যে সরকারের 6 মাস অতিক্রান্ত হলো, সেই সরকার পেলেও কিন্তু ওই 15 বছরের যত অনিয়ম ইত্যাদি ইত্যাদি, আর অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা কিন্তু নিতে পারেন নাই বা নেওয়া হয় নাই, ঠিক সেরকম একটা স্টেজে এসে আছে। এখন এসে ওনার প্রায়োরিটি হয়ে গেছে আগে নিজের অস্তিত্ব নিজের ঠিক করা। যার জন্যে ওই যে এত ভালো পয়েন্ট বলে মনে করা হয়েছিল যে ওই যে আর একটা উচ্চ কক্ষ, হ্যাঁ উচ্চ কক্ষ হবে, তারপর হবে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির সম্পর্কটা কি হবে, একজন লোক 2 বারের বেশি থাকতে পারবে কিনা, এই যে ভালো ভালো কথাগুলো বেরিয়ে আসতেছিল সেইগুলো সব পাল্টেই গেল যখন এখানে দেখা গেল যে আমি তো 2/3 পেয়ে গেছি। হ্যাঁ, তখন আমি এটা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই অর্থনীতি আলটিমেটলি, এবং এই অর্থনীতির পিছনে ঠিক করার পিছনে কিন্তু ভূ রাজনীতিটাই বেশি কাজ করেছে। যেমন আপনি লক্ষ্য করবেন আমেরিকা একবার আমারে দিল 37 ট্যারিফ বা কত যেন দিল, আচ্ছা আবার কিছু বললাম তো আবার একটু কমাই দিল, তারপরে 20 আসলো,
আবার এদিকে দেখা গেল যে আবার পরে বাড়ালো তো। আমাদের নিকট প্রতিবেশীরা একবারে 100% দিয়ে দিল। এতে কখনো কখনো আমার আনন্দ কিংবা বিষাদ এটাও বোঝার সময় পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ওনার ওই ট্যারিফ, আমি আমেরিকার রাজনৈতিক অর্থনীতিতে যেটা বুঝতেছি, ওনার দেখতেছি উনি ট্যারিফ মানে উনি অর্থনীতি, কারণ উনি জানেন আমার দ্বিতীয়বার আর প্রেসিডেন্টগিরি দাঁড়াবার আর সময় নাই বা হবে না, নিয়ম নাই। তা সুতরাং আমি এখানে অর্থনীতিকে দিয়ে কিভাবে বিশ্বরে শাসিতে পারি, মানে শাসন করতে পারি, প্রভাব বিস্তার করতে পারি, হ্যাঁ, সেই দিকে চলে গেছে আর কি। এটাও নির্ভর করে রাজনীতি তার নিজস্ব অস্তিত্বের প্রশ্নে অর্থনীতিকে ব্যবহৃত হয়, অর্থনীতির দ্বারা শাসিতও হয়, শোষিতও হয় না, এটা ঠিক। প্রফেসর মনিরুল ইসলাম। জি, অনেক ধন্যবাদ জিলুর ভাই। একই সাথে আমার সহ আলোচক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ চমৎকার করে আসলে সূচনাটা করেছেন। তো আমি আসলে ওনার সূত্র ধরেই আমি যদি বলি যে অর্থনীতিকে রাজনীতি প্রভাবিত করছে নাকি রাজনীতি অর্থনীতিকে প্রভাবিত করেছে, এই ধারাবাহিকতায় যদি লক্ষ্য করি তাহলে তো দেখা যাচ্ছে যে ঐতিহাসিকভাবে যত আমরা লিটারেচার, যা সাহিত্য পর্যালোচনা যা দেখি, সেখানে দেখা যায় দুটোই কিন্তু ঘটছে। কখনো রাজনীতি অর্থনীতিকে প্রভাবিত করছে, আবার অর্থনীতি রাজনীতিকে আসলে পরিপূরক। একটু পরিপূরক। এখন সমাজ কাঠামোর রূপান্তরের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন তাহলে দেখেন যে একটা কাঠামোর মধ্যে রাজনীতি অর্থনীতি একটু অত্যাবশ্যক একটা প্রতিষ্ঠান, কিন্তু পাশাপাশি এর সাথে অন্যান্য প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোও কিন্তু এর মধ্যে প্রভাবিত করে। তো এখন বাংলাদেশ এখন এই সময়ে এসে যেভাবে আমি ভাবছিলাম যে আলোচনাটা আমি এভাবে যদি শুরু করি যে দেখেন যে আমাদের যে রূপান্তর এই 55 বছরে এসে রূপান্তরটা সমাজের রূপান্তরে কি আসলো, রাজনীতি অর্থনীতিটা কীভাবে যুক্ত হলো, আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেলাম 55 বছরের মাথায় এসে আমাদের অগ্রাধিকারের জায়গাগুলো সেটি কি যথাযথভাবে কি আমরা চিহ্নিত করতে পারছি কিনা, বা পারলেও সেটির বাস্তবায়ন হচ্ছে কিনা। ইতিমধ্যেই ডক্টর আব্দুল মজিদ বলেছেন যে একটা শ্বেতপত্র হয়েছিল এবং সেই শ্বেতপত্রের আলোকে যে সুপারিশগুলো ছিল সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে পেরেছে কিনা, এবং সেটি না পারার পিছনে হয়তো অনেক ধরনের অংশীজন বা বহুমুখী ভূমিকা ব্যাপার রয়েছে, কখনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকে। কিন্তু তথাপিও যেহেতু একটা সরকার রয়েছে, তারা সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাবনা দিয়ে জনগণকে বলে কিন্তু ক্ষমতায় এসেছেন। এখন এই 6 মাস সময় বা 180 দিনের পরে এসে যে অগ্রাধিকারগুলো আসলো সে প্রেক্ষাপটে তারা সঠিক পথে রয়েছে কিনা সেটি একটা দেখার বিষয় রয়েছে। আমি যেটি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায়শই বক্তব্যের মধ্যে বলে থাকেন যে আমরা দেখতে চাই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তার মানে গণতান্ত্রিক রাষ্ট্র বোঝা যায় যে এখানে প্রতিষ্ঠানগুলো মানে সুন্দরভাবে কাজ করবে, জবাবদিহিতে থাকবে, শাসন নিশ্চিত হবে। কাজী গণতন্ত্র রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো একটা রূপান্তর ঘটেছে, আমরা একটা গণতান্ত্রিক সমাজে এসেছি এই মুহূর্তে। মাঝখানে ব্যত্যয় ঘটেছিল কিন্তু সেই প্রেক্ষাপটে। দ্বিতীয়ত যেই জায়গাটি দেখি যে উনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে রূপান্তর করতে চান, তাহলে সেক্ষেত্রেও দেখা যায় যে মানবিক রাষ্ট্র রূপান্তর করতে গেলে যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য বা নাগরিকের যে অধিকারের জায়গাগুলো রয়েছে আপনি যেটা বলছিলেন, যদি আমি চিন্তা করি আমি হয়তো একটু বলবো। এবং তৃতীয়ত যে জায়গাটি উনি যেটা গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশকে দেখতে চায়। তাহলে সেখানেও আমি দেখতে চাচ্ছি যে নাগরিকের যে অর্থনৈতিক সুযোগ বা আন্তঃপ্রজন্মের যে ন্যায্যতা যে নিশ্চিত করা, সেই জায়গাগুলো হচ্ছে থিওরিটিক্যাল বা তাত্ত্বিক জায়গা থেকে যদি আমরা ভাবি। এখন কাঠামোগত জায়গায় যদি লক্ষ্য করেন তাহলে দেখেন এই 55 বছর পর এসে আমি দেখতে পাচ্ছি আমার যে দেশের যে জনসংখ্যা, আমি আমার সঠিক জনসংখ্যার আকার জানি কিনা। আমরা যে উপাত্ত যার ভিত্তিতে আমি কাজ করবো সেই জনসংখ্যা, নারী পুরুষ, বয়স পার্থক্য, সামাজিক তার যে অবস্থান সেটা, জি জি সে অবস্থান। এখন ধরেন আর্থিক অবস্থানে যে আপনি একটু আগে বলছেন যে নারী পুরুষের যে বন্টনের যে জায়গাটি দেখেন, তো আমাদের দেখা যাচ্ছে এখন নারীর সংখ্যা কিন্তু বেশি। আমরা নারীর ক্ষমতায়নের কথা মুখে বলি, কিন্তু যখন নীতি নির্ধারণ, এই রাজনৈতিক অর্থনৈতিক যখন কাঠামোগুলো তৈরি করি তখন কি আমরা তাদেরকে সেই অংশীজনদেরকে যথাযথভাবে বিবেচনা করছি কিনা। আপনি যদি লক্ষ্য করেন, আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আছি, বাংলাদেশের কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নারী রয়েছে বলেন দেখি, যে যারা ক্ষমতার মধ্যে বা কাঠামোর মধ্যে বিরাজ করছে। আমি তো দৃশ্যমান কিছু আমি দেখছি না যদি, এবং আমরা দেখতে পাচ্ছি যে নারীদের এম্পাওয়ারমেন্ট হচ্ছে, ভাত শিক্ষা হার বাড়ছে, কিন্তু তাদের যে অন্তর্ভুক্তিমূলক যে জায়গাটি সেটিতে কিন্তু আমরা যথাযথভাবে দেখছি না। দ্বিতীয়ত ধরেন খেয়াল করে দেখেন যে জনসংখ্যার আকারেও যদি চিন্তা করেন, এই যে ভোটার যারা রাজনীতির ক্ষেত্র নির্ধারণ করবেন বা সামনে, তো আমরা দেখতে পাচ্ছি তরুণ যারা ভোটার, আমাদের যে জনসংখ্যার যে কাঠামো, প্রতি 5 জনে 1 জনের বয়সে এখন 15 থেকে 24-এর মধ্যে যদি ভাবেন, এবং যদি ভাবেন যে
18 থেকে 35 কি যা আমরা বলি যুব, আর 15 থেকে 29-কেও পরিসংখ্যান ব্যুরো বলে থাকে যুব ক্যাটাগরি। যে ক্যাটাগরিতে আমরা যাই না কেন, আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যার যে কাঠামো বিশ্লেষণে তরুণ জনগোষ্ঠী বা যুব জনগোষ্ঠীর অংশীজন সবচেয়ে বেশি। এখন তাদের যে চাওয়া পাওয়া, এই যে একটা বিপ্লব বা অভ্যুত্থান যেভাবেই আমরা একে মূল্যায়ন করি কিনা, তো এই জায়গাগুলো তো যখন তাদের যে এক্সপেকটেশন, প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার রিফ্লেকশনটা ঘটছে কিনা। যখন আমার যে অঙ্গীকারনামাগুলো গড়ি, যে প্রতিশ্রুতিগুলোতে দিই, যে রাজনৈতিক দলগুলো যখন তাদের প্রতিশ্রুতিগুলো দেয়, সেখানে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন হচ্ছে কিনা। আমি মনে করছি যে 1 কোটি জব তৈরি করব সামনে। এই জব কাদের জন্য? তরুণ যুবগোষ্ঠীর জন্য। এই 6 মাসের মধ্যে আমার কতগুলো জব আমি তৈরি করতে পারলাম, আমার সেই জায়গাটা একটা চিন্তার বিষয় রয়েছে। দ্বিতীয়ত যে জায়গাটি খেয়াল করে দেখেন, যে আমি যখন শুরুতেই আপনাকে বলছিলাম যে রূপান্তরের মধ্য দিয়ে যখন যাব, এখন উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে এই মুহূর্তে বাংলাদেশের যে অত্যন্ত প্রায়োরিটি হচ্ছে এখন আমাদের যে তরুণ যুব জনগোষ্ঠী আছে তাদেরকে আপনার কর্মসংস্থান নিশ্চিত করা, বেকার সমস্যার সমাধান করা। আপনি জানেন যে আমাদের যে ইয়থ আনএমপ্লয়মেন্ট রেট যেটি রয়েছে এটি অনেক বেশি রয়েছে। আপনি জানেন যে যারা শিক্ষা কাজ বা প্রশিক্ষণ বা কোনোটির মধ্যেই নেই, এটিও একটা বড় সংখ্যা। আপনি যদি সুনির্দিষ্টভাবে বলেন, আমি বলবো যে এটা অত্যন্ত এবং ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। আমি দেখতে পাই যে যখন আমি রাজনৈতিক অর্থনীতির আলোচনা করতে চাই, কিন্তু সমাজের মধ্যে জনসংখ্যাকে আমি দেখি যে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আমি ভাবি, এবং সেটা ভাবতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার দেশে এখন মোট প্রজনন হার বেড়ে যাচ্ছে। এই নিয়ে তাহলে আমার পরিকল্পনার মধ্যে কি আছে? আপনি জানেন যে মোট প্রজনন হার আগে যেখানে বাংলাদেশ আগে স্থিত অবস্থায় ছিল বা কমে আসছিল, এখন এটা বাড়ার দিকে চলে গেছে। আপনি জানেন যে এই যে উন্নয়নের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ সূচক ছিল যেখানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার, এটিও 4% মতো কমে গেছে। আপনি জানেন আমাদের কিশোরী মাতৃত্ব অনেক বেশি, এখানে এখনও মাতৃমৃত্যুর হার উচ্চ মাত্রায় রয়েছে। আমরা এসডিজি, কয়েকদিন আগে এসডিজি সম্মেলন হলো, ওই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ উনিও ওখানে উপস্থিত ছিলেন, আমিও ছিলাম ওই জায়গাতে। দেখেন ওই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করা কিভাবে হবে? ওই জিনিসগুলো কি এসডিজির যে লক্ষ্যমাত্রা আর মাত্র 4 বছর আছে, এগুলো আমার এই রাজনৈতিক অর্থনৈতিক কর্মকৌশলের মধ্যে ঢুকেছে কিনা? আমি দেখেন সুনির্দিষ্টভাবে যদি আমাদের শিক্ষা নীতি আছে 2010, নারী নীতি আছে 11-12, এগুলো সবগুলো হয়েছে কিন্তু সেই এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্টের গোলের আকারে। এখন কিন্তু এগুলো কিন্তু পরিবর্তন করা দরকার ছিল। আমি ভেবেছিলাম এই বর্তমান সরকার তারা এই সময়টার মধ্যে প্রায়োরিটিগুলো চিন্তা করতে হবে যে এগুলো কিভাবে এসডিজির সাথে অ্যালাইনমেন্ট হবে। আমার হাতে সময় কম, আমার হাতে উপাত্ত নাই, যে গুণগত উপাত্ত নিয়ে আমি বড় ধরনের কথা বলছি। আমি জানি না বাংলাদেশের এখন এক্সাক্ট পোভার্টি রেট কত। জিলুর ভাই, আপনাকে যদি বলি আপনি 2022 সালের পোভার্টি রেট নিয়ে আপনি আছেন ভাইয়াসের, এখন আমি কবে, হ্যাঁ আপনি, এবং এই পোভার্টির মধ্যেও জনসংখ্যার বিভাজন উপবিভাজনে দেখতে হবে, নারী পুরুষ বা ইয়াং ওল্ড যেভাবেই বলি না কেন, এবং অঞ্চল ভিত্তিক যে বিভাজনের জায়গাগুলো বা তারতম্য রয়েছে, সেই জিনিসগুলো তো আমি ভাবতে হবে। এখন এই বাস্তবতায় এসে আমি দেখতে পাচ্ছি যে, আমি জানতে পারছি যে ওই সম্মেলনে যখন গেলাম তখন জানতে পারলাম যে 2027 সালে গিয়ে আমরা হয়তো পূর্ণাঙ্গ এই আপনার পোভার্টির ডেটা পাবো। মানে আমি যদি 27 সালে পাই, আমি এগুলোকে ইমপ্লিমেন্টেশনে কখন যাব? সো আমাদের কিন্তু হচ্ছে কি, আমরা আসলে মানে প্রায়োরিটির জায়গাগুলোতে, যে যদিও আমরা বলছি রাজনৈতিক অর্থনীতি, কিন্তু সেই জায়গায় আমার আসলে কোন জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে, সেই জায়গায় নারীদের এমপ্লয়মেন্টের যে জায়গাটা, এটাও দেখবে যে নারী পুরুষের যে আনুষ্ঠানিক শ্রমবাজারে অংশগ্রহণের হার একদম হাফ রয়েছে। তাহলে এখন এই বাস্তবতার মধ্য দিয়ে আমি যদি ভাবি যে উন্নয়নের যে অগ্রাধিকারগুলো যে কি হবে, তার জন্য আমাদের রাজনীতিবিদরা, যারা নীতি নির্ধারক রয়েছেন, যারা পলিসি সাথে সম্পর্কিত, তাদের সুপরামর্শগুলো নিচ্ছেন কিনা, এবং আসলে আমাদের যা প্রায়োরিটি যেটা দরকার সেটি হচ্ছে কিনা। আমি দেখতে পাই যেখানে একটা বড় ধরনের ঘাটতি আছে। এই আন্দোলনটা হওয়ার পিছনে আগের যে আন্দোলনটা ঘটেছে আর একটা বড় ধরনের কারণ ছিল এক ধরনের হতাশাবোধ, এক ধরনের কর্মহীনতার একটা জায়গা, এবং দেশের একটা নৈরাজ্যমূলক একটা অবস্থার মধ্যে ছিল, সুশাসন ছিল না। এই জিনিসগুলো কিন্তু তরুণ প্রজন্মবান পরবর্তী কোহর্টে যারা আসছে তাদেরকে এগুলো কিন্তু ভাবাবে, এবং এগুলো কিন্তু রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে যে আমি সামনের যে 5 বছর বা সামনের 10 বছর, সামনের 15 বছর আমি কিভাবে চলবো, আমি কিভাবে এই $1 ট্রিলিয়ন ইকোনমির কথা যে বলছেন যে যাবে, আপনি কিভাবে যাবেন এই জায়গাতে। এবং আমি বৈশ্বিক বাস্তবতা, যে বাস্তবতাটা আমি বলবো যে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ যথার্থভাবেই বলেছেন, জিও পলিটিক্যাল রাজনীতির বিষয় রয়েছে সেই জায়গাগুলো। তো এই বাস্তবতায় আমি আসলে কিভাবে আগাবো? আমি এখনও তো দেখতে পাচ্ছি যে প্রাইম মিনিস্টার আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে তাদেরকে চেক দিয়ে হচ্ছে, এটা তো ভালো উদ্যোগ। এটা অনেক, আমি মনে করি যে এই ধরনের শুভ উদ্যোগগুলো দরকার রয়েছে, যেগুলো অনেক ভোগান্তির ব্যাপার রয়েছে। তো আমার মনে হয় আমি এই মুহূর্তে এইটুকু বলি যে আমাদের অগ্রাধিকারের জায়গাগুলো, যেমন বাল্য বিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল,
আমি আমার এই পার্লামেন্ট মেম্বার যারা প্রতিনিধি যারা রয়েছেন তাদের হওয়া উচিত ছিল অগ্রাধিকার জায়গা চিন্তা করা উচিত, কারণ তারাই তো আপনার পরবর্তী অর্থনীতির মধ্যে ভূমিকা রাখবে। তাহলে সেটি আমি কিভাবে কমাবো? এখনও প্রতি 2 জনের 1 জনের বিয়ে হয়ে 18 বছরের মধ্যে, এখনও 4 জনের 1 জন কিশোরী মাতৃত্ব হয়ে যাচ্ছে। তাহলে আমি উন্নয়নের কথা যদি বলি, আমি লিটারেসি রেট যা বাড়ছে, এখনও 25% মানুষ অশিক্ষিত রয়েছে, একদিকে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, বয়স্কদেরকে নিয়ে আমি কি ভাবনা চিন্তা করছি, তাদের অধিকারের জায়গাগুলো কিভাবে নিশ্চিত হবে? পার্লামেন্টে যখন সিট অ্যালোকেশন হয় বা এই জায়গাগুলোতে হয়, তখন জনসংখ্যার এই তাদের যে চাহিদাগুলো রয়েছে, এই উপগোষ্ঠীগুলো রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে। আমার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান আমার হাতে নাই। আমি দেখতে পাচ্ছি সেন্সাসে বলেছে তারা এখন প্রায় 50টির মতো, আগে 23-22টির মতো ছিল, কিন্তু তাহলে এদের সংখ্যা প্রপোর্শনেট কি অবস্থায় আছে, তাদের রিপ্রেজেন্টেশনটা ঠিক মতো হচ্ছে কিনা। তো আমি যেটা বলবো যে শেষ করতে চাই প্রথম ধাপে, যে আপনি এই রাজনৈতিক অর্থনৈতিক অগ্রাধিকারের জায়গাতে আমার মনে হয় যে নির্মোহ বিশ্লেষণ করতে হবে যে প্রত্যেকের চাহিদাগুলো কি, উপগোষ্ঠীগুলো কি রয়েছে, তার ভিত্তিতে আপনার মনে হয় কর্মকৌশল নিলে সামনে আগাতে। সেটা হচ্ছে কিনা যে পলিসি প্রণয়নে বা প্ল্যানিং করবার ক্ষেত্রে এই বিবেচনাগুলো আসলে কতখানি কাজ করে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে তথ্য উপত্যগুলো সঠিক কিনা। যেমন ওই যে 22-এর 20-এর হিসেব নিয়ে যদি এখন প্ল্যান করা হয়, তাহলে তো সেটা আসলে সুফল দেবে না। বিজ্ঞ অধ্যাপক মহোদয় যে বিষয়গুলো উল্লেখ করেছেন আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা রাজনৈতিক অর্থনীতির পারস্পরিক পরিপূরক ভূমিকার কথা বলতে গেলেই এই কথাগুলো অটোমেটিক্যালি এসে যাবে। আমি প্রথমেই যেটা বলি, আমরা কিন্তু আসলে 2008 সাল থেকে 2035 সাল পর্যন্ত এই সময়টাতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যুগে ছিলাম বা আছি। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকেই কিন্তু এর একটা আউটবাস্ট হয়েছে আমাদের 24শে জুলাইয়ের, কারণ আমাদের ইয়ং জেনারেশন তারা বুঝছে যে আমরা পটেনশিয়াল হয়েও পটেনশিয়াল ইয়ে করতে পারছি না, বঞ্চনা, বৈষম্য ইত্যাদি ইত্যাদি। তা সুতরাং এখানেই প্রায়োরিটিতেও সরকারের এটাই প্রথমেই আসা দরকার, ওই যে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে অর্থবহ করা, স্কিল ম্যান পাওয়ার তৈরি করা, ন্যায্য শিক্ষা লাভ করা, নৈতিক শিক্ষা লাভ করা, যাতে এক একটা নাগরিক, ওই যে আমরা বলছি সবার আগে বাংলাদেশ কথাটা, একে যদি সত্যি অর্থবহ করতে হয় তাহলে আমার এই নাগরিকদেরকে প্রকৃতভাবে গড়ে উঠতে হবে। আমি একটু পিছনে যাই, 65 সালের কথা বলছি। আইয়ুব খান বলছেন, তার উপদেষ্টারা বললেন যে পূর্ব পাকিস্তানের লোকেরা জনসংখ্যায় বেশি, ফলে তারা সব কিছুতে দাবি দেওয়া জানাচ্ছে। আমি এমন একটা পদ্ধতিতে আনি পরিবার পরিকল্পনা এনে দিয়ে পূর্ব পাকিস্তানে পরিবার পরিকল্পনা দেব, পশ্চিম পাকিস্তানে দেব না, কারণ এখানে আমার জমি বেশি, ওখানে জমি কম। দেওয়াও হলো তাই, পরিবার পরিকল্পনা দেওয়া হলো, দিয়ে পূর্ব পাকিস্তানে আজকে যদি আমরা 2 পাকিস্তানে একসাথে থাকতাম, তো দেখা যাচ্ছে যে ওর জনসংখ্যা হয়ে গেছে 20-21 কোটি, আমি 18-19-এ, অর্থাৎ আমি অলরেডি কিন্তু পাকিস্তানে আমি কিন্তু সংখ্যাগুরু লঘু হয়ে গেছি। হ্যাঁ, তার চাইতে বড় যে ক্ষতিটা হয়েছে, যেটা তারা ফোর্সি করেছিলেন, যে 30-40 বছর পরে দেখবেন যে ওদের সমাজে একটা অসমতা, একটা বৈষম্য আসবে, অর্থাৎ শিক্ষিতরা যারা ভালো খাবার দিতে পারে তারা বাইরে বেরোতে পারবে না, কারণ তারা স্কুলে মেরিয়ে ফেলতে পারে, কত কিছু করতে পারে, ফলে তারা ঘরকোনো হয়ে যাবে এবং শেষ পর্যন্ত একসময় বাইরে চলে যাবে, ব্রেন ড্রেন হবে। আমাদের সমাজটা কিন্তু এখন সেই অবস্থায়, হতাশা, ছেলেমেয়েরা তারা করতে পারছে না। তো সুতরাং ওই ক্রাইটেরিয়াতেই ওনারা যেটা নিয়েছেন, জনসংখ্যার মানে কি বলে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরির ব্যাপারটা, টেকনিক্যাল ইত্যাদি ইত্যাদি, তারা ইভেন বিশ্ববিদ্যালয়ের কারিকুলাতেও টেকনিক্যাল জিনিসগুলোকে আনবার চেষ্টা করছেন। আর এসডিজির অ্যালাইনমেন্টের ব্যাপারটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ এই অর্থে, যে এই সরকার উইথিন 6 মান্থসের মধ্যে সে পুরো এসডিজির ব্যাপারটাকেই একটা পর্যালোচনায় আনছে, কারণ ওরা কিন্তু ওইদিকে এটা খুব হেজি অবস্থায় ছিল। এমডিজির আমলে তৈরি করা টার্গেট বা স্ট্যাটিস্টিক দিয়ে পরবর্তীকালে এসডিজির করছি। আপনি দেখবেন যে 2010 সালে বা 11 সালে তৎকালীন প্রধানমন্ত্রী যেসব জাতিসংঘের পুরস্কারগুলো পাচ্ছিলেন, এগুলো কিন্তু সব তার অনেক আগের কাজের স্বীকৃতি। সেই বছরে কিন্তু পুরস্কার হয় না, কিন্তু উনি পরবর্তীকালে কিন্তু আর এই পুরস্কার আর পান নাই। অর্থাৎ এই ওনার এমডিজি বা এসডিজির ব্যাপারে কিন্তু অগ্রগতি কিন্তু খুব পিছিয়ে গেছে এবং সেটা গেছে। সুতরাং সেইটাকে টেনে আনার জন্যেই যার জন্যই এই সরকার তার এই বছরের বাজেটেই 2-3টা জিনিস দৃষ্টিভঙ্গির ব্যাপারে খুব সিরিয়াসলি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যেভাবে অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, মানুষের পার্চেজিং পাওয়ার বাড়াতে হবে, বাড়িয়ে
এইটা করতে পারলেই আমার ওই বাজেট ঘাটতিটা কমে। বাজেট ঘাটতি মানে এইরকম না যে আমি এনবিআর যা করতে পারলাম না আর ওইটা বিয়োগ করে দেখালাম বাজেট ঘাটতি, তা না। বাজেট ঘাটতি এইটা যে আমার এদিকে ব্যয়ের ওখান থেকেও যেন আমি সাশ্রয় করতে পারি, আমি যেন গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করতে পারি, যেটা দিয়ে আমার ইনকাম আসবে। আমি ভালো শিক্ষিত লোক যদি তৈরি করতে পারি তাহলে আমার ডিভিডেন্ড বেশি আসবে। সেইটা না করে আমি ওখানে করলাম। তো সেই জন্যেই এই দুটোর ভিতরে একটা সমন্বয় নেওয়ার জন্যেই তারা চেষ্টা করেছেন, এবং আমি মনে করি এসডিজির উপরে তারা অ্যালাইনমেন্টের ব্যাপারটা তারা একবার প্রথমেই একটা টার্গেটই বানিয়েছেন, আলোচনাও করেছেন, সেগুলোর থেকে এটা আসছে আর কি, ম্যান পাওয়ার ব্যাপারটা আর কি। আর একটা দ্বিতীয় পয়েন্ট যেটা করেছেন লক্ষ্যমাত্রার বিষয়, সেটা হচ্ছে বা দেখার বিষয়, সেটা হচ্ছে আমাদের পলিসি মেকিংয়ে কনসিস্টেন্সি আর কন্টিনিউইটি থাকে না। আমি আজকে একটা আইন করলাম, কালকে আবার সেটার আরেকজন থাকলো, তারপরে আজকে ট্যারিফ রেট বাড়াই দিলাম, কালকে কমাই দিলাম। হ্যাঁ, ব্যবসায়ীরা অনিশ্চিত অবস্থা থাকে, সেটা তাৎক্ষণিক বিবেচনা থেকে করা হলো। ওনারা এই বাজেটে কিন্তু একটা কন্টিনিউইটি বা একটা কনসিস্টেন্সির একটা দিয়েছেন, যে বছর পরের হার এই হবে, পরের বছর। কারণ এইগুলো ঠিক করে না দিলে পর মানুষ বিনিয়োগে যেতে পারে না, সমস্যা যেতে পারে না আর কি। এখন হ্যাঁ, এটা ঠিক, এইগুলো যাদের দিয়ে করাবেন তারা তো অনেক আগের চিন্তাভাবনাতেই রয়েছে, তারা তাদের দ্বারা প্রলুব্ধ হয়ে আছে। একটা কথা খেয়াল করতে হবে, যে প্রশাসনের 15 বছর একটা নীতিতে চলে, একটাইতে, সেই প্রশাসনে কিন্তু আপনার মিক্স আপ আসে না, হয় না। হ্যাঁ, যে দেশে 15 বছর একটানা যদি একটা প্রচারধর্মী ব্যবস্থায় থাকে, সেই দেশে তো অন্তত 2-3টে জেনারেশন কিন্তু ওইভাবেই পপডাউন হয়ে যায়। সে কিন্তু নতুন কিছু জানতে পারে না বা জানা হয় না আর কি। এখন হয়তো সেটা এই সবগুলোকে একসাথে করে আনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষকদের ব্যাপারে ওখানে একটা কথা খুব বলেছেন, 22 সাল থেকে এই যে বেসরকারি শিক্ষকদের কল্যাণ তহবিলের টাকা, যেটা সে রিটায়ার করার পরে পাওয়ার কথা, পেনশন পাওয়ার কথা, সেই টাকা 22 সালে থেকে বন্ধ। ওই টাকা তুলে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়েছে। ট্রান্সফার করে এই শিক্ষকেরা রিটায়ার করার পরে এই পেনশন এবং এগুলো পাচ্ছেন না আজকে 4 বছর। তো যার জন্য ওনারা একটা ব্যবস্থা নিয়েছেন যে ওনাদের এই হতাশাটাই আবার অন্য ধরনের সমস্যা হবে আর কি। সেই জন্য এইভাবে করা হচ্ছে। তবে এর জন্যই 6 মাসেই আমরা সব বিচার করে বলতে পারবো না। এটা দেখতে দিতে একটু সময় দিতে হবে, লাগবে। সময় দিতে হবে না, সময় লাগবে করে তারপরে একটা পজিশনে আসবে। কিন্তু ওই বিষয় ওইগুলোই, যেমন আমার আরেকটা কথা বলি, এই পর্যায়ে শেষ করি, আমাদের বর্ণ বিপর্যয় থামাতে হবে। যেমন কোনো এলাকায় লাফ, আরেক জায়গায় বলে ফাল। হ্যাঁ, বর্ণ বিপর্যয়, বাস্ক, রিক্সা। হ্যাঁ, আমাদের রাজনীতিতে ওই যে আমরা আবার বলি রাজনৈতিক অর্থনীতিতে বর্ণ বিপর্যয় খুব বড় ধরনের ঘটছে। কিভাবে? শিক্ষক রাজনীতি করতে চাচ্ছেন, জোরে কথা বলছেন। ওয়াহিদুদ্দিন মামুন সাহেব সেদিন ওই মিটিংয়ে আমাদের আবু আহমেদ সাহেব একটু উচ্চ স্বরে কথা বলতেছিলেন। তা বলছে, তো তুমি এত নাম করা অধ্যাপক, তোমার তাই তো রাজনীতিতে যাওয়া উচিত। হ্যাঁ, মানে অর্থাৎ শিক্ষক রাজনীতিতে যুক্ত করছেন, আর ছাত্ররা রাজনীতি করতে যে হচ্ছে না। আমরা যেটা ডাকসু, চাকসু, রাকসুর ইলেকশনগুলোতে এবার লক্ষ্য করলাম, কোনো একটি পার্টিকুলার দলকে কিন্তু তারা করছে না। হ্যাঁ, তারা চাচ্ছে যে এটা ভাইব্রান্ট একটা আসুক, এই মূল্যবোধগুলোর ওখানে। আর এদিকে কি হচ্ছে, আমলারা হয়ে যাচ্ছে রাজনীতি। আমলারাই রাজনীতি সবচেয়ে বেশি বুঝতেছে, আমলারাই মনে করছে এইটা করেন সেইটা করেন ইত্যাদি। অন দ্য আদার হ্যান্ড রাজনীতিবিদরা হয়ে যাচ্ছে আমলা, তাদের আচরণে কিন্তু আমলাগিরি। হ্যাঁ, এই জিনিস এইভাবে হবে। আপনি কয়েকদিন আগেই লক্ষ্য করলেন একটা বিষয়, এক মন্ত্রণালয়, এটা তার মন্ত্রণালয়ের বিষয় না, তিনি একটা জনসমক্ষে বললেন আমার সাংবিধানিক ব্যাখ্যা এই, ওটা তো দেবেন ল মিনিস্টার, দেবেন যদি দিতে হয়, এটা বলার দরকার লাগে না। ঠিক পরক্ষণে মিডিয়া দেখাচ্ছে আরেকটা, তাদেরই আরেকজন আবার ঠিক সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন, ওটাও কিন্তু ওনার সাবজেক্ট না। অর্থাৎ আমি বর্ণ বিপর্যয় কথাটাকে এই জন্য আনছি যে প্রত্যেকের জায়গায় অবস্থান করা দরকার। এর কাজ ও করবে না, ওর কাজ ও করবে না, ও দেখবে না। এই বর্ণ বিপর্যয়, এই যে বর্ণচোরাদের বন্যায় দেশ যখন ভেসে যায়, তখন কিন্তু অনেক কিছুই হয় না, করা যায় না, আমরা সেটা দেখেছি। প্রফেসর মাইনুল ইসলাম। জি,
না, আমি অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে চমৎকার করে কথাগুলো বলছিলেন যে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। এবং দেখেন, আপনি যখন বলছিলেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, হ্যাঁ আমি আসছি, তারপর এসডিজির যে বিষয়গুলো, তারপর আসলেন এই মুহূর্তে। আমি প্রথমেই মনে করি যে দেখেন, বাংলাদেশ কিন্তু যে সময়ে আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিষয়টা মানে প্রায়োরিটি অগ্রাধিকার করা দরকার ছিল, সেটা করতে পারেনি। 2016 সালে সর্বপ্রথম পলিসি ডকুমেন্টের বিষয়টা আসলো, কিন্তু এটাকে কিভাবে অ্যাচিভ করতে হবে, কি কর্মকৌশল নিতে হবে, এবং আমরা প্রথম ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অপরচুনিটিটা শেষ করে সেকেন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিভাবে পাবো, তার জন্য কিন্তু সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা চিন্তাভাবনা ছিল না। কীরকম করে আপনাকে যদি বলি, দেখেন আমরা অনেক সময় নীতি তৈরি করি, এই যে আমরা যে সম্মেলন করলাম এরকম 5 বছরের ডকুমেন্টও করেছি, এগুলোর ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে সেটি হচ্ছে। যেমন ধরেন বাংলাদেশের যে জনসংখ্যার নীতি আছে, 2012-তে একটা নীতি হয়েছে, আর 2025-এ এটাকে একটা আপডেটেড করা হয়েছে। এবং এই মন্ত্রণালয়গুলোকে দেখা যায় 28টা মন্ত্রণালয় আছে এর মধ্যে ফাংশনিং করার জন্য। এই 28টা মন্ত্রণালয়ের মধ্যে আমি যদি বলেন যে এটা ফাংশনিং করবে কীভাবে, এনপিসি বলে, ন্যাশনাল পপুলেশন কাউন্সিল থাকে, প্রাইম মিনিস্টার থাকেন প্রধান বা যিনি থাকবেন, গত 16 বছরে একটা সভা পর্যন্ত হয়নি। মানে কমিটি আছে, হ্যাঁ সব হয়নি, হ্যাঁ সবাই হয়নি, কমিটি আছে, হ্যাঁ ধরেন। তো এখন এই জায়গাগুলো যেটা হচ্ছে কি, তারপর দেখেন যে টার্গেট, যে আমি কততে অর্জন করতে চাই, কি যেতে চাই, আমি সেই যে টার্গেটগুলো যে অর্জন করতে পারলাম কি পারলাম না, সেগুলোর জন্য তো ইভ্যালুয়েশন করতে হবে, মনিটরিং করতে। আপনি আর্থিক জায়গা থেকে এনবিআর ছিলেন দীর্ঘদিন, আপনি মনিটর করছেন যে কি অবস্থায় আছে, তো সেগুলো তো ঠিক মতো হচ্ছে না। তো এখন 28টা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করবে কারা? এই এসডিজির ক্ষেত্রেও তো ধরেন একটা মন্ত্রণালয়ের কাজ না, সকল মন্ত্রণালয়ের কাজ, এবং রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে যে আমাদেরকে অবশ্যই এটাকে অর্জন করতে হবে। এর জন্য তো আমি হয়তো গ্লোবাল ফান্ডিং অতটা পাবো না, নিজস্ব অর্থায়নে যেতে হবে, কারণ এমডিজিস এবং এসডিজির মধ্যে থিওরিটিক্যাল এবং অ্যাকশন প্ল্যানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আর্থিক জায়গাতে। তো এই জায়গাতে আমার যেটা মনে হয়েছিল যে অন্তর্ভুক্তিমূলক যখন উন্নয়নের কথা বলি, এবং সেই জায়গায় যদি জন অধিকারের জায়গায় কথা যদি বলি, তাহলে আমার দেখতে হবে, যেটা আমি আবারও বলি, যে আমি জনসংখ্যা বিজ্ঞান নিয়ে যেহেতু কাজ করি, আমি সবসময় আমার ভাবনার মধ্যে থাকে জনসংখ্যার উপগোষ্ঠীগুলো, মানুষগুলো, অর্থাৎ এই যেটা বলছিলাম যে নারী, পুরুষ, তরুণ, যুব, বয়স্ক মানুষ যারা আছে তাদের কি অবস্থা। আপনি যদি একটা সুনির্দিষ্ট একটা ফিগার বলি, ডিসেবল পপুলেশন বাংলাদেশে কতজন আছে, আমাদের সেই তথ্যটা এসডিজির মধ্যে তো একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ডিসেবল পিপুলদের অধিকারের ব্যাপার আছে, তাদের ভোটাধিকারের ব্যাপার আছে, তাদের স্বাস্থ্যের অধিকার, মানবাধিকারের জায়গার ব্যাপার আছে। আপনি দেখেন সেন্সাস যেটা আমরা করলাম, সেখানে যা পেয়েছি আর তার 1 বছর আগে যে সার্ভে করা হয়েছে, ন্যাশনাল সার্ভে, তার ফাইন্ডিংস আকাশ পাতাল ব্যবধান। অর্থাৎ সেন্সাসে অর্ধেকেরও কম এসেছে যেটা সার্ভের তুলনায়। মানে সেটা কি আদিষ্ট হয়ে সেন্সাস এখন নাকি? এখন এই জিনিসগুলো কিন্তু কিভাবে হয় আসলে? তো এখন আপনি ডিসেবল পিপলকে কাউন্ট করতে যাবেন, তাহলে আপনার দক্ষতা লাগবে, আপনার এফিসিয়েন্সি লাগবে, 13 রকমের বিভিন্ন ধরনের রয়েছে। তো আপনি যখন একটা কোশ্চেনের এটার মধ্যে আমি ঢুকালাম, আমি যে তথ্যটা পেলাম, এই তথ্যটা কিন্তু এখন সঠিক তথ্য হলো না। এখন আপনি যেটা আমাকে বললেন যে কিভাবে এটা করা হলো, আমি কি উন্নয়নকে যদি দেখাতে চাই কাগজে কলমে, আর আমি যদি বাস্তবে যদি দেখাতে না চাই, তাহলে তো আরেক জিনিস। তো এখন আপনিও কিসের উন্নয়নের কথা বলছে? এই যে বললাম, আপনি আপনার হাতে এখন এক্সাক্ট কোনো পোভার্টি রেট আপনি জানেন না, আপনি একটা বেসরকারি সংস্থার উপাত্ত দিয়ে ওই সম্মেলনে শো করা হচ্ছে, আমি দেখতে পেয়েছি ওই জায়গাতে। আপনার সরকারের নিজস্ব কোনো উপাত্ত হাতে নাই এই জায়গাতে। তাহলে এখন এই জায়গায় হচ্ছে এস্টিমেশন ধরেন, আমি বলেন যে জনসংখ্যার জায়গা থেকে যে বয়স্ক মানুষ 2027 সাল আগামী বছরের পরই আমি এইজিং সোসাইটির থেকে ধাবিত হব। আপনি জানেন যে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। আমরা 2047-এর মধ্যে জাপানের পর্যায়ে চলে যাব। জাপান অর্থনৈতিকভাবে আপনার অনেক অভিজ্ঞতা আছে, যে যেমন তারা কিন্তু অ্যাডভান্স অবস্থায় গিয়ে তারা এই পিপুলে পৌঁছেছে, আর আমরা কিন্তু অ্যাডভান্স কান্ট্রিতে যাওয়ার আগেই কিন্তু আমাদের এখানে জিনিসগুলো ঘটে যাবে। আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও শক্তিশালী না। আমাদের পরিকল্পনার মধ্যে কোথাও জনসংখ্যার ডেন্সিটি নিয়ে বিবেচনা করা হয় না। আপনি দেখেন যে একটা পরিকল্পনা আমাকে দেখান, যে পরিকল্পনার মধ্যে পপুলেশন ডেন্সিটি নিয়ে আমরা প্রায়োরিটি অগ্রাধিকার, আমি তো ভেবেছিলাম যে সমস্ত পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে, কারণ এই ডেন্সিটিকে, ঘনত্বকে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। আমার আয়তনটা তো ছোট, আমার দেশটা তো ভারতের মতো না, আমার দেশটা তো চীনের মতো না, তাদের তো টেরিটরি রয়েছে। এখানে প্রতি বর্গ কিলোমিটারের যে মানুষগুলো বসবাস করে, দেখা যাবে চীনের 5 গুণের বেশি বসবাস মানে এখানে দেখা যাচ্ছে। ভারতেরও সেম, আমি বলবো যে কাছাকাছি ধরেন 450-এর মতো, ঠিক সেই হিসাবে ধরেন 3 গুণের মতো এখানে থাকে। তো এখন আমার তো জায়গাটা ছোট, এই জায়গার মধ্যে যে এই মানুষগুলো বসবাস করছে, এটাই তো একটা বিস্ময়কর একটা জায়গা। যে এই জায়গাতে এই 17 কোটি 18 কোটির যে সংখ্যা আপনারা বলেন, আমি দেখি যে আমাদের মন্ত্রী মিনিস্টাররাও এমনভাবে জনসংখ্যার আকারটা বলেন, এটা কোনো এক্সাক্ট তথ্য সূত্র ধরে বলেন না, ওনারা একটা হাইপোথেটিক্যাল জায়গা থেকে কথাগুলো বলেন। তো এখন যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এই যে এখন বাজেট হলো,
আপনি এটার সাথে ভালোভাবে যুক্ত। বাজেটে দেখতে পাচ্ছি শিক্ষা স্বাস্থ্যে মানে যথেষ্টই মানে দেওয়া হয়েছে। আমিও বরাদ্দ বাড়ানো হয়েছে। আমি তো চিন্তা করছি যে এই বাজেট যেটি দেওয়া হয়েছে এটি অবশ্যই সাধুবাদ দেওয়ার জন্য, এটিও কিন্তু আমাদের মতো কান্ট্রির জন্য এটা যথাযথ নয়। এটি হলো প্রথম কথা। শিক্ষাক্ষেত্রে যা বরাদ্দ দিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্রে যা বরাদ্দ দিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ডে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর যদি তুলনামূলক বিশ্লেষণও যায় সেটি যথাযথ মাত্রায় নাই। তারপরও যেহেতু বরাদ্দ আসছে ভালো কথা। এর বাস্তবায়ন কিভাবে হবে আপনি জানেন, বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ। আমি নিজেই তো জানি যে আমার কাছে প্রকল্পের যদি ফান্ডিং আসে জুন মাসের শেষ সপ্তাহে, আমি বাস্তবায়ন করব কিভাবে। এই কৌশলগুলো তো এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিভাবে এফিসিয়েন্সি, বাজেট ইউটিলাইজেশন কিভাবে ঘটবে। তো দীর্ঘদিন ধরে এই রাজনীতিক অর্থনৈতিক কাঠামোর মধ্যে আমরা যারা নীতি তৈরি করি, একটা সরকার থাকে আরেকটা সরকার আসে, এখনও তো আমাদের যিনি অর্থমন্ত্রী আছেন উনিও দীর্ঘ অভিজ্ঞ মানুষগুলো, বাজেটের ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে সেটি হচ্ছে বড় জায়গা। এখন আমি যদি বলেন হেলথের ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে একটা ঠিক আছে, আমাদের একটা বরাদ্দ আইডিয়া ছিল যে আমরা স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ আসবে, বেসেছে। এবং এই বরাদ্দের মধ্যে দেখতে হচ্ছে স্বাস্থ্য সেবা, আর একটা হচ্ছে ওই যে জনসংখ্যার ক্ষেত্রে যেটা দেখা যায় পরিবার কল্যাণ এবং ওয়েলফেয়ার যেটাকে আমরা বলি, ওটা ভাগ করা আছে। এই দুইয়ের মধ্যে যদি যান তাহলে দেখবেন যে ব্যবধান রয়েছে। এবং ব্যবধানের মধ্যেও হলো এখন যে বাংলাদেশে যে সিপিআর রেট যে বেড়ে গেল, মানে কমে গেল, দুঃখিত, যে 4% যে কমে গেল, এই যে এখন মাতৃস্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য, এই যে শিশুরা যে মারা যাচ্ছে, এটা গত 3 বছর আগে থেকেই কিন্তু আমরা জানি যে শিশু মৃত্যু হার বাংলাদেশে বাড়তেছে। তো এই তখন পলিসি মেকারদের এই দৃষ্টিতে কেন আনেনি? বিবিএস এর, এসবিআর এর স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্সের ডেটা তো তাই বলছিল যে মৃত্যু হার বাড়ছে। এবং মাতৃমৃত্যু হার যে আসলেই আমরা কমাতে পারবো কিনা এটা তো চিন্তার বিষয় রয়েছে। তো এখন ওই যে শিশু মৃত্যু হার বাড়ছে, সিপিআর রেট কমে যাচ্ছে, টিএফআর বাড়তেছে, এই জায়গাগুলো তো আমি আমার জনসংখ্যার যদি উন্নয়নের সূচক বলেন সেই সূচকের প্রেক্ষাপটে নাই। এবং এই জিনিসগুলো কিন্তু নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের যে রাজনৈতিক যে প্রস্তাবনা ভাবনা চিন্তার মধ্যে তো আমি সেটি রিফ্লেকশন যথাযথ দেখতে পাচ্ছি না। তো এই জায়গাতে এখন আশাবাদ হওয়ার জায়গা যেটা হচ্ছে যে আমরা একটা পরিবর্তিত প্রেক্ষাপটে দেশকে পেয়েছি। আমরা জনসংখ্যাকে যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সুনির্দিষ্ট এজেন্ডার মধ্যেই কিন্তু জনসংখ্যাকে একটা রেখেছিলেন। আমরা কিন্তু এখন যেটা বললাম জনসংখ্যায় যে সাফল্য আমাদের ছিল বা জনসংখ্যার ম্যানেজমেন্টের যেই সাফল্যটা ছিল বলি, এটা কিন্তু এখন উল্টো পথের দিকে ধাবিত হচ্ছে। এটা কিন্তু যারা রয়েছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের ভাবতে হবে। এবং জনসংখ্যা বিষয়টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে আলোচনা করা হয়, এটা কিন্তু প্ল্যানিং থেকে আলোচনা হয় না, বুঝতে পারেন, পরিকল্পনার মধ্যে নেই, উন্নয়নের কেন্দ্রবিন্দুতে কিন্তু সেটা আমি রাখি না। এই যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করতেছি, নতুন নতুন বিশ্ববিদ্যালয় এখন আরও বাড়ানোর পরিকল্পনায় আছে। আজও এই বিশ্ববিদ্যালয়গুলোর কি দরকার আছে কিনা? আমি ভেবেছিলাম যে বিশ্ববিদ্যালয় কিছু মার্জ হবে। আগের ইন্টেরিয়াম যখন সরকার ছিল তখন ভেবেছিলাম যে এত বিশ্ববিদ্যালয় তো দরকার নাই, তাই এই জিনিসগুলোকে কি মার্জ করে কোয়ালিটি এডুকেশন তো আমি প্রোভাইড করতে পারছি না। আপনি যদি আমি কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, আমি তো দেখতে পাচ্ছি ওই জায়গাতে কি ধরনের সমস্যা। আমরা গুণগত মানের যে উন্নয়ন কিভাবে হবে সেটি হওয়া উচিত ছিল মূল প্রায়োরিটি, অগ্রাধিকারের জায়গায়। যে জিলুর ভাই এখানে আমি ডক্টর মজিদ, আমরা শেষের দিকে, সলিউশন কি আসলে? মানে এই আলোচনা তো বছরের পর বছর ধরে আমরা করে যাচ্ছি, কিন্তু অগ্রগতি চাই, উন্নয়ন চাই, কিন্তু সলিউশন স্বপ্ন দেখতেই হবে। স্বপ্ন দেখা ছাড়া তো পথ নাই। তবে ওই পদ্ধতি আর প্রক্রিয়ার ভিতরে থিওরি আর এর সাথে ওই যে উনি খুব সুন্দরভাবে বলছেন বাজেটের ইমপ্লিমেন্টেশনটা, বাজেটটা দিলেও হবে না। শুধু বাজেটটায় যেসব দর্শন, যেসব দৃষ্টিভঙ্গি বলেছি সেগুলো আগামী বছরের 30শে জুন তারিখের মধ্যে যেয়ে একটা ভালো পর্যায়ে পৌঁছাবে কিনা সেইটার চিন্তা ভাবনা। কিন্তু ওনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছে যে বাজেট করতে হলে তো এই যেই ফ্যাক্টস ফিগারের উপরে বেস করে এটা করতে হয়, সেটা নিয়েও তো সংশয় সেটা তো আছে, পুরো মাত্রায় আছে। তাহলে আপনি তো এটা তো আছেই। আমি ঘোড়ায় যদি গলদ থাকে তাহলে তো আপনি সমস্যা। 2015 সালে এমডিসি যখন শেষ হলো, আমরা খুব, এমনকি অমর্ত্য সেনও বললেন যে ভারতের চাইতে আমাদের কয়েকটা ইন্ডিকেটরে নাকি আমরা খুব ভালো, মৃত্যুর হার, তারপরে ওই যে বালিকা বালকের সংখ্যা, তারপরে শিশু মৃত্যুর হারটার কয়েকটা স্ট্র্যাটেজিতে, কিন্তু এখন দেখতে পাচ্ছি ওই ফিগার তো ঠিক ছিল না। আরেকটা হচ্ছে উনি যথার্থ বলছেন ওটা নিম্নগামী হয়ে যাচ্ছে, থাকছে না। কারণ ওই সিআরআর ইত্যাদি ইত্যাদি আমরা এইবারের ইন্টারমিডিয়েট পরীক্ষার, এবার কী বলে মেট্রিক পরীক্ষার রেজাল্ট থেকেও তো বুঝলাম যে বহু জায়গায় ঝরিয়ে তো পড়ছেই, প্লাস মানে পাপ ফেল করেছে আর কি, সোজা কথা। তাহলে ওখানে আমার বিনিয়োগ, আমার অভিভাবকের বিনিয়োগটা ব্যর্থ হয়ে গেল। আর এ তো একটা হতাশার ভিতরে পড়ে গেল, সে মেট্রিক করলো না আর কি। তা সুতরাং কোয়ালিটি এডুকেশনের যেটা বলছিলেন সেইটাকে এগিয়ে না নিতে পারলে এইটার সাথে এটা অর্থবহ হচ্ছে না, হবে না।
আমরা প্রথমে এটা ঠিক করি যে ফিগার ঠিক না, আমরা একটাকে একটা ইয়ার ডিস্ট্রিক্ট ধরে নেই যে ফিগার বলছে ওর সাম পার্সেন্টেজ বাদ, ওটাকে বাদ ধরে ওকে ওই যে আমরা একসময় বলতাম না যে 74 হেল্ড ইন 76, হ্যাঁ, মানে 74 সালে পাশ করার কথা ছিল, করেছি 76 সালে। তো ওই রকম আর কি, ওই ফিগারকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে নিতে হবে যে এটা এইভাবেই আমি করছি। দ্বিতীয়ত হচ্ছে আমার অগ্রগতিগুলোকে খুব সিরিয়াসলি মনিটর করতে হবে, যে বাজেট ইমপ্লিমেন্টেশনের কথাটা বলছি। আমি কি আবার আগামী বছরের মে মাসে যেয়ে সম্পূরক বাজেট পাস করার সময় বলবো এটা করা হয়নি, ওটা করা হয়নি, কেন করা হয়নি, এই করলে হবে না। এটা সঙ্গে সঙ্গে পাস করে যেতে হবে, দেখে যেতে হবে, কিছুদিন এই কাজ করতে হবে। অর্থাৎ আমার নিজস্ব সমালোচনা, পর্যালোচনা এটা কন্টিনিউয়াসলি ইনবিল্ড করতে হবে। এতটা বিশ্ববিদ্যালয় কেন হলো, এটা স্বাভাবিক, বিশ্ববিদ্যালয়গুলো তো আরও কম হয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, কারণ তাদের লেখাপড়া ঠিক নাই, কোনো কাজ হচ্ছে না। আমি শুধু সার্টিফিকেট দিয়ে শিক্ষিত বেকার তৈরি করছি। আমার এখানে ওই এখন যেটা করা উচিত, অনেক দেশেও করেছে, চীনও করেছিল, যে ক্লাস 9-10 ওখানে এসে আমার একটা খুব কড়াভাবে ছাঁটাই করা, যে শুধুমাত্র যার সক্ষমতা আছে, যে বেরিয়ে না, সে শুধু উচ্চশিক্ষায় যাও, রিসার্চ করো, টিচার হয়েও ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ইউ গো টু দি টেকনিক্যাল সাইড বা প্র্যাকটিক্যাল সাইড, তুমি যেটা পারবা সেটা করবা এবং সেটা দিয়ে তোমার করতে হবে। সুতরাং আমাদের ওই যে 1 বছর মেয়াদি হলেও আমাদের ওই স্কিল্ড ম্যান পাওয়ার, যেটা আমি বিদেশে পাঠাতে পারবো, এমনকি আমার দেশেও প্রয়োজন। আপনি যতই যা বলেন, গ্রামে যেই কিন্তু আপনি একটা ইলেকট্রিশিয়ান পাচ্ছেন না, যে একটু শিখছে সে টুক করে শহরে চলে আসছে। তা আমার এখন সকল জায়গায় ওই যে পরিবারের ভিতরে যেটা বললেন ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের ভিতরে, সেখানে এটা করতে হবে, করে একটা সহজ পথে আনতে হবে আর কি। আর সব কিছুর উপরে ওইটা যে ঝড়ের সময় আমি থেমে থাকবো না, থেমে থাকলে কিন্তু আমার নৌকা উল্টায় যেতে পারে, আমাকে এগোতে হবে ওই অ্যাডভার্সিটির ভিতর দিয়ে, ডাইভার্সিটি ইন অ্যাডভার্সিটি দিয়ে যেতে হবে। আমার একসাথে অনেক কাজ নিলাম ঠিক আছে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে অন্তত এই 1 দাগ 2 দাগ 3 দাগে আমাকে অবশ্যই একটা গুণগত পরিবর্তনে আনতে হবে। আমি একসাথে 5টা ইন্দুর ধরতে পারবো না। জাপানে এটা একটা প্রবাদ, নাম করা প্রবাদ, যে একসাথে 5টা ইন্দুর ধরতে যেতে হয় না, গেলে ধরা যায় না। তো এখানেও এরকম বর্তমান সরকার বা কেউ যদি মনে করেন যে সব কাজ আমি আজকে করে ফেলবো, কালকে করে ফেলবো, এটা হবে না। অগ্রাধিকারের কথাটা আপনি প্রথম যেটা শুরু করেছিলেন, অগ্রাধিকারটা যেভাবে হোক ঠিক করতে হবে এবং জনগণকে সাথে রাখতে হবে, জনগণের ভিতরে এটা বুঝাতে দিতে হবে। যেমন আমি এই কথাটা সহজে বলি যে আমার কাঁচামরিচের মতন একটা আইটেম, একটা কৃষিজাত একটা আইটেম, এটা না খেলে আমি মারা যাব না, কিছু হবে না, কিন্তু আমার একটা সংকট তৈরি হলো, 400 টাকা উঠলো, আমি অমনি আর একটা দেশ থেকে আমি কাঁচামরিচ আমদানি করতে যাচ্ছি। এখানে বুঝতে হবে কাঁচামরিচ আমদানি করা মানে কি আমার ফরেন কারেন্সি খরচ হবে, আমি এদিকে ফরেন কারেন্সির ডার্থের ভিতরে আসি। 2 হচ্ছে আমার দেশের কৃষকজাত জন্য আমার কৃষককে সাবসিডি দিয়ে হোক, যেভাবে হোক ওর কাঁচামরিচ উৎপাদনের ব্যবস্থায় যেতে হবে, যতক্ষণ না হবে আমি সহ্য করব, জনগণকে সহ্য করতে বলতে হবে। এই মানে এই না যে আমি আর এক দেশের কৃষকের স্বাবলম্বী করবার জন্যে তার ওখান থেকে কাঁচামাল রপ্তানি করতেছি। আমাদের করোনার সময় বা পরবর্তীকালে আমরা গবাদি পশুর উৎপাদনের ব্যাপারটায় যে পরিস্থিতিটা দেখেছি, যে গরু আসবে না জেনে, আনা হবে না জেনে, ঠিক আছে আমাদের দেশে কিন্তু আপনার লাইভ স্টকে যথেষ্ট এগিয়েছে। ওই রকম আমাকে ঠেকে শিখতে হবে। আমাকে হঠাৎ করে একটা সহজ একটা সমাধানে গেলাম, হ্যাঁ, যে আমার জ্বালানি তেলের একটা বিরাট সমস্যা, আমি জ্বালানি তেল আমার দেশ এগুলো যাব, ততদিন আমার অল্প একটু সময়ের জন্য আমি বর্তমানটা রাখতে পারি। কিন্তু না, আমি দেখা যাচ্ছে যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল যে আমাকে কারোর সাথে আরও 6 বছর বা 7 বছর এই জিনিস করবার জন্য আমার চুক্তি দিয়ে যেতে হবে। কেন যেতে হবে? এখানে জনগণকেও একসাথে বোঝাতে হবে যে আমার এই সমস্যাটা সাময়িক এবং ইট ইজ ক্রিয়েটেড, আমি এইভাবে এটা করছি, এর জন্য তোমাকে কিছুদিন স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইসের বাণীটা দিতে হবে জনগণের কাছে এবং সেখানে নিজেকে আস্থাশীল রাখতে হবে। জনগণও যেন মনে করে যে আমার স্যাক্রিফাইস করতে বললেন ঠিক আছে, কিন্তু উনি স্যাক্রিফাইস তো নিজেই করতেছেন না, এটা তো হবে না। সেই জন্যই বলছি যে উই হ্যাভ টু বি অনেস্ট বাই আওয়ার সেলফ, প্রত্যেকের, আমার আপনার আমাদের সকলের। ওই একে অন্যের সমালোচনা করলাম, আপনি এই আলোচনায় আমরা তো আপনি যেটা বলছেন এরকম আলোচনা তো করতেই আছি,
কিন্তু আমার তো গুণগত একটা পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন তো আসছে না। তো সেইটা আসার ব্যাপারে আমি মনে করি আমাদের যথেষ্ট ইয়ে আছে। আর ওই কথায় বর্ণচোরা, বর্ণ বিপর্যয় থেকে যার যার কাজ তিনি করবেন, সেইটাতে তিনি করবেন। আর ওই যে কথায় কথায় কোনো কিছু একটা হলে উনি বলেছেন তাই আমি করতেছি, হয় ইউ আর দেয়ার, ইউ আর মিনিস্টার, ইউ আর লিডার অফ ইউর মিনিস্ট্রি অ্যান্ড এভরিথিং। আরেকজন বলছেন তাই আপনি করবেন বলে বলে আলটিমেটলি যেটা অতীতেও আমরা যেটা দেখেছি, মার্কোসের আমলেও দেখেছি, ওই যে কজন স্বৈরাচার গেছে তাদের সবার বেলায় দেখেছি, ওই যে সবাই বলে ওনাকেই লোক, উনি বলেছেন তাই করছি, করে করে ওনাকে টার্গেট করছি, করে করে আমি পুরো জাতি আমরা ইয়েভাবে যাচ্ছি। এইটা যাওয়া যাবে না। এখানে প্রত্যেকের কাছে জবাবদিহি করতে হবে, এবং জবাবদিহির পরিবেশ যদি করতে পারি, ইনশাল্লাহ আমি মনে করি একদিন না একদিন আমরা যাবো। এটা শ্রীলঙ্কাও পেরেছে, আরও অনেক দেশ পেরেছে, আমরা পারবো না কেন? জি, আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ যা বললেন আমার সাথে, তার সাথে তো দ্বিমত করার কোনো কারণ নেই। শুধু একটু জায়গায় আমি বলি, কারণ উনিও তো বাজেট নিয়ে সবসময় অ্যানালাইসিস করেন, আলোচনা করেন। আমার কাছে যেটা মনে হয় কি, আপনারা যারা অর্থনীতিবিদ বা যারা রয়েছেন, বেসিক্যালি যারা পরিকল্পনা করেন, ওই যে জনসংখ্যার এই বন্টনগুলোকে রিয়েলাইজ করা হয় না। যেমন ধরেন এবার একটা বাজেটে যেটা হয়েছে, সামাজিক নিরাপত্তা খাতে অর্থ বাড়ানো হয়। দেখবেন যে প্রতি বছর জিলুর ভাই 50 টাকা 100 টাকা করে বাড়ায়, কিন্তু এটার পিছনের জাস্টিফিকেশনটা তো খেয়াল করতে হবে। কত % মানুষ আসলে ওই এইজ ক্যাটাগরিটা ক্রস করেছে, সেটা তো আগে বিবেচনা করতে হবে। এইচডি পিপুল যাদেরকে বলি, যারা 60-এর ঊর্ধ্বে আছেন, নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে, 65-র উপরে হলে পুরুষরা পাবেন, নারীরা পাবেন, তো ওই প্রপোর্শনগুলো কিন্তু হিসাব করতে হয়। এবং এই জায়গাগুলো মনে হয়, আমার কাছে মনে হয় যারা থোক একটা বাড়িয়ে ফেলে, প্ল্যানিং করেন আপনি। সো আমি আমার যেহেতু ডিসিপ্লিনের জায়গা, যেহেতু জিলুবে আমাকে সুযোগ দিয়েছেন তৃতীয় মাত্রায় এসে কথা বলার জন্য, জনসংখ্যা নিয়ে আসলে কেউ কোনো কথা বলছে না, যার জন্যই আমি আপনার এই কথাগুলো বললাম। দ্বিতীয়ত যে জায়গাটি দেখেন, এবার এইচএসসি পরীক্ষায় যে জায়গাটি ঘটলো, আমরা দেখতে পেয়েছি যে 15 লক্ষের উপর শিক্ষার্থী ছিল, এর মধ্যে 36% শিক্ষার্থী তারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি। তার মানেটা কি? এই কারণটা তো অনুসন্ধান করতে হবে। প্রায় 5 লক্ষাধিক শিক্ষার্থী যারা রেজিস্টার করেও পরীক্ষা দেয়নি, তাহলে ওরা কোথায় গেল? এরা কিভাবে হিউম্যান ক্যাপিটাল, মানব পুঁজি হবে? আপনি আমাকে বলছেন বিভিন্ন জায়গায় যে এই তরুণরা আমার শক্তি, এরা আমার বর্তমান এবং তারা আমার ভবিষ্যৎ, কিন্তু এরা কোথায় যাবে? এরা কি, এদের ব্যাপারে আমাদের কি চিন্তা ভাবনা? কেন এই জায়গাটা ঘটলো? এটার জন্য কোনো নির্মোহ বিশ্লেষণ আছে? শিক্ষা মন্ত্রণালয়গুলো বা আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে তারা কাজ করছে কিনা? আমি আপনার সাথে একটা জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এগ্রি করি, আপনি মজিদ ভাই যেটা বলছিলেন যে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন আমাদের এখন দরকার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার হচ্ছে এই জায়গাটায় বিনিয়োগ করা এবং এখানে কাজ করা। তাহলে যেটা হতে পারে যে একটা আমাদের এই আনএমপ্লয়মেন্ট ইস্যুটা অ্যাড্রেস করার একটা সুযোগ থাকতে পারে। এবং এই জায়গায় আমার মনে হয় যে নিড বেসড যেটা শ্রমবাজারের চিত্র, স্থানীয় নয় বৈশ্বিক শ্রমবাজারের চিত্র কিন্তু পরিবর্তিত হচ্ছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শিল্প বিপ্লবের কথা বলছি, কিন্তু বৈশ্বিক শ্রমবাজারও তো কিন্তু পরিবর্তিত হবে। সে প্রেক্ষাপটে এই টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের জায়গাটা কীভাবে আমি অ্যাড্রেস করব? এবং পার্টিকুলারলি যদি বলি, দেখেন আমাদের প্রায় 1,60,00,000 মানুষ কিন্তু বিদেশে গিয়েছে, যদি মনে করি যে ওভাবে ফিরেও আসছে, এর মধ্যে মারাও গেছেন, কিন্তু তারপরও তো একটা বড় জনশক্তি যারা বাইরে রয়েছে, তারা আমাদের ইকোনমিকের চাকাটাকে সচল রেখেছে এখন পর্যন্ত। যত সূচকই দেখি না কেন, এই একটা জায়গায় কিন্তু আমাদের মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছে। দে আর দ্য রিয়েল হিরোজ অফ দ্য কান্ট্রি, আনফরচুনেটলি, যেভাবে বলি সৌভাগ্য পর্যন্ত। এর বাইরে কিভাবে, মিডল ইস্ট কেন্দ্রিকের বাইরে যদি আমার চিন্তা করি, তাহলে আমার যে স্কিল্ড প্রফেশনাল মাইগ্রেন্টস তৈরি করার যে জায়গাটা, এইটাতে প্রায়োরিটি ইস্যু হওয়া উচিত, সবচেয়ে অগ্রাধিকার। যেটা জিল্লুর ভাই শুরুতে বলতেছিলেন যে যদিও এটা রাজনৈতিক অর্থনীতির জায়গা, কিন্তু তারপরও তো এই জায়গায় আমি কি পরিমাণে এম্পাওয়ারমেন্ট করছি বা জেনারেশন করি, ওই জায়গাটা ফোকাসে দিলে মনে হয় কাজ হবে। আমার কাছে যেটা মনে হয় যে জিল্লুর ভাই এখন যেহেতু আমাদের পরিকল্পনাগুলোর মধ্যে সব জায়গায় চিন্তা, আমি সবসময় ভাবি কি, আমি 3টা ডির মধ্যে বসবাস করছি। একটা ডি হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা নিয়ে আলোচনা করলাম যে হ্যাঁ, এটা তো নির্ভর করছে আমার শিক্ষা, গুণগত শিক্ষা দিচ্ছে কিনা, স্কিল দিচ্ছে কিনা, আমার সুস্বাস্থ্য ভালো আছে কিনা, নিউট্রিশন প্রপার ফুড, কারণ তার স্বাস্থ্য ভালো না থাকলে আমি কাজ করতে পারবো না, তো সেক্ষেত্রে প্রপার এমপ্লয়মেন্ট হবে না, ইনকাম জেনারেশন হবে না, ওইটাও হিউম্যান ক্যাপিটালের জায়গা। তৃতীয়ত জায়গাতে যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট তো লাগবে, ইকোনমিক পলিসির মধ্যে এফডিআই আসতে হবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে, লোকালি লাগবে, আন্তর্জাতিকভাবে লাগবে, তাহলে জব তৈরি হবে, তাহলে ইকোনমিক পলিসি। কিন্তু এগুলোকে রান করার জন্য যে সুশাসনের যে জায়গাটা, গুড গভর্নেন্সের জায়গা, এখনো যদি ঘুষ খায়, এখনো যদি আপনার চাকরি পেতে গেলে অর্থ দিতে হয়, এখনো যদি আপনার সততা বা ট্রান্সপারেন্সি যদি না থাকে, রুল অফ ল যদি না থাকে, তখন কি হবে? ইনভেস্টমেন্ট তো হবে না আলটিমেটলি। সো আমি কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে বেনিফিটটা পাওয়া, এটা কিন্তু খুব ঝুঁকির মধ্যে আমি দেখতে পাচ্ছি, কারণ আরেকটা
চাকা হুইলের সাথে কিন্তু কানেক্টেড। আপনি গুণগত শিক্ষা না দিলাম তাহলে কিন্তু কাজ হলো না, আমার দরকার মার্কেট বেসড এডুকেশন দেওয়া, যেটা লাগবে। তো ফাইনালি আমি যেটা মনে হয় শেষ করতে চাই, যে আমি হতাশার কথা বলতে চাই না জুলুর ভাই, আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের বর্তমান যে জনসংখ্যা, যেভাবেই বলি না কেন, এটা একটা বড় সংখ্যা। একই সাথে বলবো এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ একে নিয়ে আমার অনেক পরিকল্পনা। এবং তৃতীয়ত আমি বলবো যে বড় সম্ভাবনার জায়গা বা অপরচুনিটিস রয়েছে, এবং এই অপরচুনিটিসগুলোকে নির্মোহভাবে বিশ্লেষণ করে আমাদের কার্যক্রম করতে হবে। এবং জনগোষ্ঠীর, এই উপগোষ্ঠীর যে চাওয়া এবং আকাঙ্ক্ষা, তরুণ যুবা জনগোষ্ঠী বা বিভিন্ন উপগোষ্ঠীর যে চাহিদাগুলো রয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলোকে যদি আমরা মূল্যায়ন করে, আমাদের যদি ওই রাজনৈতিক অর্থনৈতিক অগ্রাধিকারের জায়গায় যদি সেগুলোকে যদি আমরা যুক্ত করে কর্মকৌশলগুলো প্রণয়ন করি এবং সঠিক বাস্তবায়ন করতে পারি, তাহলে হয়তোবা আমরা একটা সুন্দর বাংলাদেশ সামনে দেখতে পাবো, যেটি সমগ্র বিশ্বকেও সমৃদ্ধ করবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর মইনুল ইসলাম এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আমরা কথা বলছিলাম যে আমরা যে অগ্রগতির জন্য, অগ্রযাত্রার জন্য উন্নয়নের পরিকল্পনা করি কিংবা এই যে বাজেট করি, আমরা কি আসলে যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে করছি কিনা। এই যে জনসংখ্যা নিয়ে অনেক কথা হলো, সেই জনসংখ্যার বন্টন বা তার যে চরিত্র, সেটা বোঝার চেষ্টা করছে কি না। সুশাসনের প্রশ্নটা তো আলোচনায় আছে। আমাদের যে এই যে বিভিন্ন মন্ত্রণালয়, শুধু একটি মন্ত্রণালয় তো একটি সমস্যার সমাধান, মনে হবে যে শিক্ষার দায়িত্ব শুধু শিক্ষা মন্ত্রণালয় সমাধান করবে, কিন্তু এর সঙ্গে যে আরও অনেক মন্ত্রণালয়ের সম্পর্ক আছে, সেই জায়গায় আমরা আসলে বিবেচনাটা করি কি না এবং সেখানে সমন্বয়টা আছে কি না, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খোঁজা খুব জরুরি। এবং অগ্রাধিকার কোনটা পাওয়া উচিত, কোনটা পাওয়া উচিত না, যে পরিকল্পনা করছে সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে কিনা, তার সুফল যাদের পাবার কথা প্রকৃত অর্থে তারা পাচ্ছে কিনা, এগুলো আসলে ভেবে দেখা অত্যন্ত জরুরি। এবং সেখানে ওই যে সততার প্রশ্ন তুললেন, এই তথ্যপাত্রের ক্ষেত্রেও আমি যদি একটা আন্তর্জাতিক পুরস্কারের আশায় বা জনগণকে মিথ্যে বোঝাবার জন্য যে আমার অগ্রগতি হচ্ছে, অর্জন হচ্ছে, আর মিথ্যে তথ্য উপাত্ত দিই, সেটাও কিন্তু আসলে শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে, শেষ রক্ষা হয় না। সেটা আমরা অতীতেও দেখেছি, ভবিষ্যতেও যদি এই ধারা অব্যাহত থাকে বারবার দেখতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।